একাদশ ব্যবসায় শিক্ষা স্টার্ট করছো? বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে অনলাইন ভিত্তিক ক্লাস শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি। তো অনলাইন ভিত্তিক ক্লাস ধারাবাহিকভাবে চলমান রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ তোমাদের জন্য নিয়মিতভাবেই প্রায় প্রতিদিনই অনলাইন ভিত্তিক ক্লাসের ব্যবস্থা করেছে। তোমাদের অংশগ্রহণ আশানুরূপ। আমরা অত্যন্ত আনন্দিত যে তোমরা খুব মনোযোগ সহকারে, আগ্রহ সহকারে অনলাইন ভিত্তিক ক্লাসগুলো নিয়মিত করে যাচ্ছ। সেজন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসের রুটিনে যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা। এই প্রথম পত্রের আজকে আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে অন্যান্য স্যাররা ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এই বিষয়ের বেশ কয়েকটি ক্লাস নিয়েছে অনলাইনের মাধ্যমে। আজকে আমি তোমাদের সাথে অত্যন্ত চমকপ্রদ একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা আশা করি যে ক্লাসটিতে অনেক বেশি আনন্দ পাবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে। যেহেতু এই টপিকটি অনেক গুরুত্বপূর্ণ, এখানে তোমরা বোর্ডেও লক্ষ্য করছো যে বিষয়টা হচ্ছে যে অর্থের সময় মূল্যের ধারণা বা অর্থের সময় মূল্য। তৃতীয় অধ্যায়ের যে চ্যাপ্টারটি বা অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের নাম হচ্ছে অর্থের সময় মূল্য। তাহলে এখানে তোমরা এই বিষয়টা সম্বন্ধে অনেকেই হয়তো পূর্বে ধারণা পাওনি বা আইডিয়া ছিল না তোমাদের যে অর্থের সময় মূল্য। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে অর্থ বা টাকা পয়সার একটা মূল্য থাকে, সেই মূল্য দিয়ে আমরা কোনো একটা কিছু কেনার চেষ্টা করি বা ক্রয় করি, তাই না? কিন্তু আজকের যে টপিকটা তোমাদের সামনে আমি উপস্থাপন করব সেই বিষয়টি হচ্ছে যে অর্থের সময় মূল্য। তাহলে অর্থের সময় মূল্য, সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে সেই বিষয়টিকে ব্যাখ্যা করার জন্যই মূলত এই চ্যাপ্টার বা এই অধ্যায়টির সূচনা হয়েছে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা বাস্তবিক কয়েকটি বিষয়ের মাধ্যমে তোমাদের সামনে আমি বিষয়টা উপস্থাপন করতে চাই। তোমরা খেয়াল করে দেখো যে তোমাকে যদি আমি এইভাবে বলি যে আজকে তোমাকে আমি 100 টাকা দিব, অথবা আরেকটি বিষয় বললাম যে 1 বছর পরে তোমাকে 100 টাকা দিব, তুমি স্বাভাবিকভাবেই তোমাকে যদি এখানে গ্রহণ করতে বলা হয় যে তুমি কোনটা নিবা, যে আজকে 100 টাকা নিবা নাকি 1 বছর পরে 100 টাকা নিবা, তুমি অবশ্যই কি করবা যে আজকেই 100 টাকা নিতে চাইবা, তাই না? তার কারণ কি? ভবিষ্যৎ অনিশ্চিত। আরেকটা মেজর কারণ রয়েছে, সে কারণটি হচ্ছে যে আজকে 100 টাকা দিয়ে তুমি যা যা ক্রয় করতে পারবা, 1 বছর পরে ওই 100 টাকা দ্বারা সেই পরিমাণ জিনিস বা সেই নির্দিষ্ট জিনিসটি ক্রয় করতে পারবা না। তাহলে এই যে বিষয়টি দাঁড়ালো, সেই বিষয়গুলো এই অর্থের সময় মূল্যের সাথে সম্পর্কিত। আবার তুমি খেয়াল করে দেখো যে তোমার কাছে এখন 1 লক্ষ টাকা আছে, তুমি কি করলে 1 লক্ষ টাকা অলস ফেলে না রেখে একটা নির্দিষ্ট জায়গায় ইনভেস্ট করলা অথবা ব্যাংকে জমা রাখলা। 1 বছর পরে এই 1 লক্ষ টাকা থেকে তোমাকে 10% ইন্টারেস্ট হিসেবে 1,10,000 টাকা দেওয়া হলো। তাহলে এই যে 1 লক্ষ টাকা 1 বছর পরে এর মূল্য হয়েছে কত? 1,10,000 টাকা। বোর্ডে একটু খেয়াল করে দেখো যে 1 লক্ষ টাকা তোমার কাছে বর্তমানে বিদ্যমান আছে। এই 1 লক্ষ টাকা যদি তুমি ব্যাংকে জমা রাখো, ব্যাংকে জমা রাখার পরে ব্যাংক 10% ইন্টারেস্ট দিবে বা সুদ দিবে অথবা মুনাফা দিবে। 1 বছর পরে এই 1 লক্ষ টাকা হয়ে যাবে 1,10,000 টাকা। তাহলে তোমরা এখানে খেয়াল করে দেখো যে বর্তমানে যেই টাকার মূল্যটা 1 লক্ষ ছিল সেটা 1 বছর পরে হয়ে গেল 1,10,000 টাকা। যদি সেটা 2 বছরে আমরা চিন্তা করি তাহলে সেটা হয়ে যাবে 1,21,000 টাকা। এইভাবে টাকার মূল্যটা কিন্তু প্রতি বছর বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই 1 লক্ষ টাকা সমান 1 বছর পরে 1,10,000 টাকা।
তাহলে সময় মূল্য অনুযায়ী যদি আমরা সময় যা শুধু 1 লক্ষ টাকা ছিল, একটা বছর যে সময়টা অতিক্রান্ত হলো, তো অতিক্রান্ত হওয়ার পরে সেই টাকাটা কিন্তু হয়ে গেল 1,10,000 টাকা। এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলোর আলোকেই কি হচ্ছে যে অর্থের সময় মূল্য ধারণাটি ব্যাখ্যা করা হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় তোমরা খেয়াল করে দেখো, আমরা জানি যে প্রতি বছর দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, তাই না? পূর্বে যে টাকা দিয়ে যেই পরিমাণ পণ্য কেনা যেত, বর্তমানে কিন্তু সেই পরিমাণ টাকা দিয়ে সেই পরিমাণ পণ্য ক্রয় করা সম্ভব নয়। তোমরা অনেকেই জানো যে একসময় মুদ্রা সংকোচন ছিল বাংলাদেশে, তো সেই সময় বিশেষ করে শায়েস্তা খাঁর আমলে তোমরা অনেকেই হয়তো এটি জানো যে 1 টাকা দিয়ে 8 মণ চাল পাওয়া যেত। তার মানে তখন কিন্তু মানুষের হাতে টাকা ছিল না, ওই 1 টাকা দিয়ে তারা অনেক বেশি পরিমাণ সম্পদ বা অনেক বেশি পরিমাণ পণ্য কেনার সুযোগ তাদের ছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কি যে টাকার পরিমাণ অনেক বেড়ে গেছে, সেই টাকার পরিমাণ বেড়ে যাওয়ার বিপরীতে উৎপাদনটা কিন্তু কমে গেছে, তাই না? যে পরিস্থিতিকে আমরা বলি মুদ্রাস্ফীতি। তোমরা এই শব্দটির সাথে অনেকেই পরিচিত যে মুদ্রাস্ফীতি শব্দটির সাথে। তাহলে যদি অর্থের পরিমাণ বৃদ্ধি পায়, উৎপাদন ব্যবস্থা কম পায় এবং অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়, সেই পরিস্থিতিকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে এই মুদ্রাস্ফীতি আজকে 100 টাকা দিয়ে যে জিনিসগুলো কেনা যাবে, আগামী 1 বছর পরে সেই জিনিসগুলো কেনা যাবে না। আবার দেখো, আজকের 100 টাকা তুমি ব্যাংকে রাখলে 1 বছর পরে সেটা হয়ে যাবে 110 টাকা। সেখানে কি ব্যবহার করা হচ্ছে? একটি মুনাফার হার বা ইন্টারেস্ট রেট ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ 100 টাকা 10% ইন্টারেস্ট রেটে 1 বছর পরে গিয়ে সেটা হয়ে যাচ্ছে 110 টাকা। সুতরাং অর্থের সময়ের ধারণা, যে অর্থের সময় মূল্যের যে ধারণা, সেটা যদি ব্যাখ্যা করি, সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে, সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে, সেটাকেই বলা হচ্ছে অর্থের সময় মূল্য। আজকের 100 টাকা আর 1 বছর পরের 100 টাকা দুটি কিন্তু সমান নয়। আজকের 100 টাকা দিয়ে যেই জিনিসগুলো কেনা যাবে, আগামী 1 বছর পরে 100 টাকা দিয়ে সেই জিনিসগুলো কিন্তু কেনা সম্ভব নয়। এই জন্যই বলছে যে বর্তমান 100 টাকার যে মূল্য, 1 বছর পরে এই 100 টাকার মূল্য কিন্তু সেটি থাকবে না, অর্থাৎ সমান মূল্য বহন করবে না। তার মানে আজকের 100 টাকায় তোমরা যদি এখানে চিন্তা করো যে আজকের 100 টাকা আবার 1 বছর পর 100 টাকা, এখন তাহলে তোমাদের কাছে প্রশ্ন যে আজকের 100 টাকা 1 বছর পর 100 টাকা কোনটি বেশি মূল্যবান? তোমরা অনেকেই হয়তো ইতিমধ্যেই বুঝতে পেরেছ যে 1 বছর পরের 100 টাকার তুলনায় এই 100 টাকা বেশি মূল্যবান, যেহেতু এটা প্রেজেন্ট বা বর্তমানে 100 টাকা, ভবিষ্যতে 100 টাকার তুলনায় অনেক বেশি মূল্যবান। আর এই যে ধারণাটা, এটাকে আমরা বলছি যে অর্থের সময় মূল্যের ধারণা। অর্থাৎ সময়ের প্রেক্ষিতে, যেমন আজকের 100 টাকার যে মূল্য, 1 বছর পরের 100 টাকার কিন্তু সেই মূল্য পাওয়া যাবে না। আবার আজকের 100 টাকা কিন্তু যদি এটা ইন্টারেস্ট রেট 10% হতো, তাহলে এই 100 টাকা সমান সমান 1 বছর পর হয়ে যেত 110 টাকা। তাহলে 110 টাকার মূল্য সমান হচ্ছে আজকের 100 টাকা। তাহলে 1 বছর পরের 100 টাকার তুলনায় আজকের 100 টাকার মূল্য অনেক বেশি। এই যে কনসেপ্টটি, এই কনসেপ্টটিকেই বলা হচ্ছে যে অর্থের সময় মূল্যের ধারণা। আশা করি তোমরা বিষয়টি অনুধাবন করতে পেরেছ। তাহলে এখানে খেয়াল করে দেখো যে অর্থের সময় মূল্যের এই যে ধারণা, এই ধারণাটি মূলত এসেছে সুদের হার বা মুনাফার হারের প্রেক্ষিতে। মানে এটার মূল কারণ, অর্থের সময় মূল্যের ধারণার মূল কারণ হচ্ছে, মুনাফার হার বা ইন্টারেস্ট রেট। যেহেতু আমি বলছি যে আজকের 100 টাকা যদি 10% সুদে কোনো একটি ব্যাংকে রাখা হয়, তাহলে 1 বছর পরে সেই সুদে আসলে তুমি পাবা। আজকের 100 টাকা যদি 10% হারে রাখা হয়,
তাহলে 1 বছর পরে সেটি হয়ে যাবে 110 টাকা। 2 বছর পরে এই 2 বছর পরে এই 100 টাকা হবে 121 টাকা। 3 বছর পরে এই 100 টাকা হবে 133 টাকার মতো। 4 বছর পরে হবে এই 100 টাকা 146 টাকার মতো। তাহলে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। তাহলে বর্তমানের যে 100 টাকা সেটা কিন্তু সময়ের সাথে সাথে, তোমরা খেয়াল করে দেখো, সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হচ্ছে। 1 বছর পরে সেটা যদি 10% ইন্টারেস্ট রেট হয়, 10% ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেট যদি 10% হয়, তাহলে 100 টাকার 1 বছর পরে সুদে আসলে, অর্থাৎ ইন্টারেস্ট প্লাস হচ্ছে মূলধন, এই দুইটা মিলে হবে 110 টাকা। 100 টাকার 2 বছর পরে সুদে আসলে হবে 121 টাকা। 100 টাকার 3 বছরে 10% ইন্টারেস্ট রেটে সুদে আসলে হবে 133 টাকা। 100 টাকার 4 বছরে 10% ইন্টারেস্ট রেটে সুদে আসলে হবে 146 টাকা। তাহলে এখানে দেখো যে তোমরা এই বিষয়টা স্পষ্টই বুঝতে পারছো যে 100 টাকা এখানে ছিল, কিন্তু 4 বছর পরে 100 টাকায় হয়ে গেল 146 টাকা। 100 টাকা 4 বছর পরে কি হয়ে গেল? 146 টাকা হয়ে গেল। তার মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে এই অর্থের মূল্যের যে পরিবর্তন, সেই পরিবর্তনের ধারণাটি হচ্ছে অর্থের সময় মূল্যের ধারণা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বিষয়টি অনুধাবন করতে পেরেছ বা বুঝতে পেরেছ। এখন আলোচনা করব যে অর্থের সময় মূল্যের সংজ্ঞা। ধারণা ইতিমধ্যেই তোমরা পেয়েছো যে অর্থের সময় মূল্যের ধারণাটা কি। এখন আমরা শিখব যে অর্থের সময় মূল্যের সংজ্ঞা বা ডিফিনিশন, বা সেখান থেকে আমরা কি কি বিষয় অনুধাবন করতে পারি বা বুঝতে পারি। তাহলে এখানে খেয়াল করে দেখো যে এখন আমরা সুনির্দিষ্ট একটি ডিফিনিশনের দিকে এগিয়ে যাব। আর স্বাভাবিকভাবে যে কোনো বিষয়ের কোনো স্ট্যান্ডার্ড ডিফিনিশন দিয়ে পুরো বিষয়টিকে প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। মোটামুটি একটা ধারণা পাওয়া যায় একটা সংজ্ঞা বা বিষয়ের আলোকে। তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে সেটাকে অর্থের সময় মূল্য বলে। তার মানে আমি আবারও বলছি, তোমরা খেয়াল করে শোনো যে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে, সময় 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এইভাবে সময়ের মূল্যের সময়ের যে পরিবর্তন, এই পরিবর্তনের সাথে সাথে যদি টাকার মূল্যের বা অর্থের মূল্যের পরিবর্তন ঘটে, তখন সেটাকে আমরা বলছি অর্থের সময় মূল্য বা অর্থের সময় মূল্যের। এইখানে আমরা কি কি বিষয় এখানে লক্ষ্য করতে পারি, তোমরা একটু খেয়াল করে দেখো যে বর্তমানে প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্ত অর্থ অপেক্ষা অধিক মূল্যবান। বর্তমানে প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্ত অর্থ অপেক্ষা অধিক মূল্যবান। তাহলে বর্তমানে প্রাপ্ত অর্থ, যদি তোমাকে বলা হয় যে তোমাকে আজ 20,000 টাকা দেওয়া হবে, এটি একটি অপশন, 1 নম্বর। 2 নম্বর অপশন হচ্ছে যে 1 বছর পরে তোমাকে 20,000 টাকা দেওয়া হবে। তাহলে এটার মূল্য 20,000 টাকা, এই আজকের মূল্য, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এটা হচ্ছে ফিউচার ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু, বর্তমান ভ্যালু হচ্ছে 20,000 টাকা, ফিউচার ভ্যালু হচ্ছে 20,000 টাকা। তোমাকে এখানে একটি অপশন দেওয়া হলো যে তুমি আজকেও 20,000 টাকা নিতে পারো, অথবা 1 বছর পরে 20,000 টাকা নিতে পারো। তাহলে তুমি কোনটা নিবা? স্বাভাবিকভাবেই অধিকাংশ কি সবাই এই তাৎক্ষণিকভাবে যে টাকাটা প্রাপ্ত হবে সেটা সে নেবে। তার মানে ভবিষ্যৎ যে মূল্যটা, এই ভবিষ্যতের মূল্যের তুলনায় বর্তমান মূল্যের দাম বেশি, অর্থাৎ বর্তমান অর্থের মূল্যটা বেশি। যদি এমন হতো যে 20,000 টাকা যদি তুমি ব্যাংকে রাখা হতো, তাহলে কিন্তু এই 20,000 টাকা 1 বছর পরে গিয়ে হয়তো বা 21,000 টাকায় রূপান্তর হতো। এই 21,000 টাকার সমান হয়তো 20,000 টাকা। তাহলে এটি স্পষ্টই দেখা যাচ্ছে যে বর্তমান প্রাপ্তি ভবিষ্যৎ প্রাপ্তির তুলনায় অধিক মূল্যবান। অর্থাৎ অর্থের যে বর্তমানে প্রাপ্ত যে অর্থটা,
সে অর্থটা ভবিষ্যতে প্রাপ্ত অর্থ অপেক্ষা অধিক মূল্যবান। তারপরে তোমরা আরেকটা বিষয় খেয়াল করে দেখো যে বর্তমান যে প্রাপ্ত অর্থটা বা বর্তমানে যে টাকাটি রয়েছে সেই টাকাটি কিন্তু অধিক আয় উপার্জনকারী একটি জায়গায় বিনিয়োগ করা সম্ভব। যে তোমার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে বর্তমানে, তাহলে এই 1 লক্ষ টাকা কিন্তু তুমি ইনভেস্ট করার সুযোগ রয়েছে। কি রয়েছে? ইনভেস্ট করার সুযোগ রয়েছে। 1 লক্ষ টাকা ইনভেস্ট করার সুযোগ রয়েছে। এই 1 লক্ষ টাকা ইনভেস্ট করে ভবিষ্যতে কিন্তু 1 লক্ষ টাকাকে সুদে আসলে অনেক বেশি বৃদ্ধি করা সম্ভব হয়, বা ওইখান থেকে যে লাভ আসবে সেই লাভটা হচ্ছে অধিক আয় উপার্জনকারী একটি ক্ষেত্র বিবেচিত হচ্ছে, তাই না? তাহলে বর্তমান প্রাপ্ত অর্থ অধিক আয় উপার্জনকারী একটি ক্ষেত্রে ইনভেস্ট বা বিনিয়োগ করা সম্ভব হয়। আর বর্তমানে প্রাপ্ত অর্থ এবং ভবিষ্যতে প্রাপ্তব্য অর্থের পার্থক্যের কারণ হলো এই সুদ। মানে বর্তমানে যে অর্থটা পাওয়া যায় আর ভবিষ্যতে যে অর্থটি পাওয়া যাবে, এই দুইটার পার্থক্য হবে সুদ বা মুনাফা, তাই না? যেমন এখানে তোমাদের একটা বিষয় দেখাচ্ছিলাম যে বর্তমানে প্রাপ্ত অর্থ হচ্ছে 20,000 টাকা, কিন্তু ভবিষ্যতে প্রাপ্ত অর্থ হচ্ছে 21,000 টাকা। তাহলে এখানে একটা ইন্টারেস্ট রেট ছিল, এই দুইটার যে পার্থক্য সেটি হচ্ছে ধরো 1,000 টাকা। এখানে 21,000 আর 21,000 টাকা থেকে 20,000 টাকা চলে গেলে 1,000 টাকা থাকে। তাহলে এই 1,000 টাকা হচ্ছে মুনাফা। এই 1,000 টাকা হচ্ছে মুনাফা বা সুদ অথবা লাভ, যে নামে ডাকা হোক না কেন। তাহলে এই বিষয়টা হচ্ছে কি যে অর্থের সময় মূল্যের সংজ্ঞা থেকে আমরা এই বিষয়গুলো পাচ্ছি। যে প্রথমটা পাচ্ছি যে বর্তমানে প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্তব্য অর্থ তুলনায় অধিক মূল্যবান। বর্তমান প্রাপ্ত অর্থ অধিক আয় উপার্জনকারী একটি ক্ষেত্রে বিনিয়োগ করা যায়। বর্তমান প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্ত অর্থের যে পার্থক্য সেটি হচ্ছে সুদ বা মুনাফা। আশা করি অর্থের সময় মূল্যের যে সংজ্ঞা সেটি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আলোচনা করব অর্থের সময় পছন্দনীয়তা। অর্থের সময় পছন্দনীয়তা মানে কোন সময়টা অর্থের পছন্দনীয় সময়। সময় পছন্দনীয়তা, সময় পছন্দনীয়তা বা সময় অগ্রাধিকারের কারণ বা সময় অগ্রাধিকারের প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে যে হেডিংটি দেওয়া হয়েছে সেটি তোমরা লক্ষ্য করো যে অর্থের সময় পছন্দনীয়তা মানে কোন সময়টা অর্থের জন্য অধিক পছন্দনীয়। আবার সময় অগ্রাধিকারের কারণ, এই যে সময়টাকে, যে বর্তমান সময়কে তুমি প্রাধান্য দিবা নাকি ভবিষ্যৎ সময়টাকে প্রাধান্য দিবা, এই যে সময় পছন্দের কি কি কারণ থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব, তাই না? এই একটি ধারণা থেকে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি আর্থিক প্রতিষ্ঠান বা বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি পর্যায়ে যাদের কাছে অনেক বেশি পরিমাণে টাকা থাকে তারা কিন্তু এই বিষয়গুলো চিন্তা করেই কিন্তু ইনভেস্টমেন্ট করে থাকে। আমাদের অনেকেই আছে যে যাদের অনেক হয়তো টাকা পয়সা ইনকাম করে, যে টাকা এবং পয়সা বেতনের মাধ্যমে বা বিভিন্নভাবে যখন ইনকাম করে সেই টাকা কিন্তু তারা অলস ফেলে রাখে না। এই টাকাটা তারা কোথাও না কোথাও ইনভেস্ট করে। ইনভেস্ট করলে সেটা থেকে একসময় একটা রিটার্ন আসে, সুদ আসে বা মুনাফা আসে অথবা লাভ আসে। সেই লাভটাই হবে কি ভবিষ্যৎ যে মূল্য, সেই মূল্যের তার একটি লাভ। তাহলে অর্থের সময় পছন্দনীয়তারা কোন সময়টাকে মানুষ অধিকতর পছন্দ করে অর্থের জন্য বা সময় অগ্রাধিকারের কারণ, কোন সময়টাকে সে অগ্রাধিকার দিচ্ছে সে অগ্রাধিকারের কারণ। কোন ব্যক্তির নিকট বর্তমানে বা আজকের দিনে প্রাপ্ত অর্থের পরিমাণ ভবিষ্যতে প্রাপ্তব্য সমপরিমাণ অর্থের চেয়ে অধিক পছন্দনীয়। মানে আজকে যে টাকাটি সে পাবে সে একই পরিমাণ টাকা যদি সে ভবিষ্যতে প্রাপ্ত হয় তাহলে ভবিষ্যতের তুলনায় বর্তমানে প্রাপ্ত টাকার মূল্যটাই
তার কাছে অধিক পছন্দনীয়, অর্থাৎ বর্তমানে সে ভবিষ্যতের তুলনায় বর্তমানে সে অর্থটা পেতে চায়। এটাকে আমরা বলছি যে অর্থের সময় পছন্দ বা টাইম প্রেফারেন্স অফ মানি, টাইম প্রেফারেন্স অফ মানি। তাহলে এখানে খেয়াল করে দেখো যে একটু আগে উদাহরণ দিয়েছিলাম যে একজন ব্যক্তিকে আজকে 20,000 টাকা দেওয়া হলো, অথবা আরেকটি অপশন হচ্ছে 1 বছর পরে 20,000 টাকা দেওয়া একটি প্রস্তাব তাকে প্রদান করা হলো। তার নিঃসন্দেহে ওই ব্যক্তিটি ওই সমপরিমাণ অর্থের বর্তমান যে প্রাপ্ত বা বর্তমান যে সময় সেটিকে কিন্তু সে বেশি গুরুত্ব দিবে। তাহলে প্রথম এখানে কি কি কারণ থাকতে পারে যে বর্তমানে সে টাকার যে মূল্যটা ভবিষ্যতে ওই নির্দিষ্ট পরিমাণ টাকার মূল্যের তুলনায় অনেক বেশি, সেই বিষয়টির জন্য এখানে কি কি কারণ আছে সেই কারণগুলো এখানে উল্লেখ করছি। প্রথমটা হচ্ছে অনিশ্চয়তা। তোমরা জানো যে বর্তমানের তুলনায় ভবিষ্যৎটা হচ্ছে অনিশ্চিত। তো স্বাভাবিকভাবেই কোনো একজন ব্যক্তি যে ভবিষ্যতে টাকা পেতেও পারে, নাও পেতে পারে। এই অনিশ্চয়তার কারণেই মূলত সে বর্তমান যে সময়টা, এই বর্তমান সময়টাকে কিন্তু সে অনেক বেশি পরিমাণে গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে টাকার মূল্য যাই থাকুক না কেন সে কিন্তু বর্তমানটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। আবার যেহেতু ভবিষ্যতে 20,000 টাকার সমান বর্তমান আজকের দিনের 20,000 টাকার যদি সমান হয়, তাহলে অবশ্যই সে বর্তমান সময়টাকে অনেক বেশি গুরুত্ব দিবে, কারণ ভবিষ্যতে সে টাকা পেতে পারে অথবা নাও পেতে পারে, যেহেতু ভবিষ্যৎ হচ্ছে অনিশ্চিত। এটি একটি কারণ। এই প্রথম কারণটা হচ্ছে অনিশ্চয়তা। 2 নম্বর যে কারণ সেটি হচ্ছে ভোগ বা কনজামশন। মানুষ সাধারণভাবেই যে প্রেজেন্ট বা বর্তমান সময়ে ভোগ করতে চায়। ভবিষ্যতে একটি পণ্য পাবে অথবা একটি বিষয় পাবে, তখন সে সেটি ভোগ করবে। এটাও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যেই পড়ে যায়। অর্থাৎ সেই অনিশ্চয়তার মধ্যে একজন ব্যক্তি যেতে চায় না, না গিয়ে সে কী করে বর্তমান সময়টাকেই প্রাধান্য দেয়, অর্থাৎ বর্তমান যে ভোগ, এই বর্তমান ভোগেরটাকেই সে প্রাধান্য দেয়। 3 নম্বর বিষয় হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি মানে হচ্ছে মুদ্রার পরিমাণ বেড়ে যাওয়া এবং মুদ্রার যে মূল্য বা ক্রয় ক্ষমতা সেটি কমে যাওয়া। তোমরা জানো যে কোনো একটি দ্রব্য আজকে যে দামে বিক্রি হচ্ছে, ভবিষ্যতে সেই মূল্যটির দাম আরও অনেক বেশি, সেই পণ্যটির দাম ভবিষ্যতে আরও অনেক বেড়ে যায়, অর্থাৎ ক্রয় ক্ষমতা হ্রাস পায়। দেখো প্রতি বছর যেমন বর্তমানে অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশের মুদ্রাস্ফীতি হচ্ছে 5.44%। অর্থাৎ প্রতি বছর এই যে অতিরিক্ত 100 টাকার জায়গায় সেটা হয়ে যাবে কি 105.44 টাকা। তার মানে বর্তমানের 100 টাকা 1 বছর পরের 105 টাকার সমান। তার মানে এখানে দেখা যাচ্ছে যে 100 টাকা দিয়ে এখন যে জিনিসটি কিনা যাবে, ভবিষ্যতে বা 1 বছর পরে সেই পণ্যটি কেনা যাবে 105 টাকা দিয়ে। তো এই যে মুদ্রাস্ফীতিটি হলো বা টাকার পরিমাণ বেশি লাগছে বা অর্থের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, এই কারণে মানুষ বর্তমান সময়টাকেই বেশি প্রাধান্য দিবে। অর্থাৎ বর্তমানে যে 100 টাকা, সেই 100 টাকাকেই সে বেশি প্রাধান্য দিবে। 4 নম্বর যে বিষয়টি রয়েছে অর্থের সময় পছন্দনীয়তার ক্ষেত্রে, সেই বিষয়টি হচ্ছে বিনিয়োগের সুযোগ বা বিনিয়োগ সম্ভাব্যতা। সাধারণভাবে কারো কাছে যখন টাকা থাকে, সেই টাকা তখন সে ইনভেস্ট করার চেষ্টা করে একটি নির্দিষ্ট জায়গায়। অর্থাৎ বর্তমানে প্রাপ্ত অর্থটি সে একটি অধিক লাভজনক একটি জায়গায় বা যেখানে তার মুনাফা আসবে বা রিটার্ন আসবে, সেই জায়গাটি কিন্তু সে বিনিয়োগ করতে চায়। এই জন্য ভবিষ্যতের প্রাপ্ত অর্থের তুলনায় বর্তমান অর্থটাকেই সে বেশি প্রাধান্য দিচ্ছে, যাতে এই টাকা ইনভেস্ট করলে সে ভবিষ্যতে আরও বেশি পরিমাণ টাকা পাওয়ার সুযোগ তার তৈরি হবে। 5 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ঝুঁকি পরিহার। যেহেতু ভবিষ্যতের বিষয়টি অনিশ্চিত এবং ভবিষ্যতে সে টাকার মূল্য কী পর্যায়ে যাবে সেটি বোঝা মুশকিল, সেই কারণে মানুষ স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ ঝুঁকিটাকে পরিহার করে বর্তমান সময়টাকে সে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাহলে এই হচ্ছে অর্থের সময় পছন্দনীয়তা বা সময় অগ্রাধিকারের কারণ। একটা সময়কে অগ্রাধিকার দেওয়ার কারণগুলো কি কি হতে পারে, যেমন বর্তমান সময়টাকে ভবিষ্যৎ সময়ের তুলনায় একজন মানুষ সাধারণভাবে প্রাধান্য দিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব যে অর্থের সময় মূল্যের গুরুত্ব।
যেহেতু আজকের বিষয়টি হচ্ছে অর্থের সময় মূল্য, তাহলে এই চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে অর্থের সময় মূল্যের গুরুত্ব। অর্থের সময় মূল্যের গুরুত্ব। অর্থের সময় মূল্যের গুরুত্ব। প্রথম যে গুরুত্বটি রয়েছে সেটি হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় ইংলিশে বলা হয় অপরচুনিটি কস্ট। এটির কনসেপ্টটি হচ্ছে এরকম যে একটার সুযোগ গ্রহণ করার কারণে যখন আরেকটি সুযোগ ছেড়ে দেওয়া হয় তখন সেটিকে অর্থনৈতিক ভাষায় বলা হয় সুযোগ ব্যয়। যেমন ধরো তোমার কাছে এখন 1 লক্ষ টাকা রয়েছে, তুমি এই 1 লক্ষ টাকা দিয়ে হয়তো একটি জমি ক্রয় করতে পারো অথবা সেটি ব্যাংকে জমা দিতে পারো, ব্যাংকে ইন্টারেস্ট রেটে জমা দিতে পারো। তাহলে এই দুইটি কাজ তোমার করা সম্ভব হবে। তার মানে হচ্ছে এই 1 লক্ষ টাকা আইদার তুমি এটাকে জমি ক্রয়ের কাজে ইনভেস্ট করবো অথবা ব্যাংকে নির্ধারিত একটা সুদে জমা দিবা। তাহলে জমি ক্রয় করার পরে ধরো 1 লক্ষ টাকার জমি ক্রয় করা হলো, 10 বছর পর এই 1 লক্ষ টাকা দ্বিগুণ হয়ে, অর্থাৎ জমির বর্তমান মূল্য তখন দাঁড়ালো 2 লক্ষ টাকা। আবার 1 লক্ষ টাকার 5% ইন্টারেস্ট রেট ধরে 10 বছর পরে সেই টাকাটি আসলো উদাহরণস্বরূপ 1,50,000 টাকা। তার একটা হচ্ছে 2 লক্ষ টাকা আর একটা হচ্ছে 1,50,000 টাকা। তাহলে তুমি যদি জমি ক্রয় করো সেক্ষেত্রে 10 বছর পরে সেটা রিটার্ন আসবে অতিরিক্ত 1 লক্ষ টাকা। আর যদি ব্যাংকে জমা রাখো সেটা 10 বছর পরে অতিরিক্ত ইন্টারেস্ট আসবে 50,000 টাকা। তাহলে তুমি এই যে এখানে 1 লক্ষ টাকা জমি ক্রয়ের ক্ষেত্রে 1 লক্ষ টাকা যে লাভ হলো, এই 1 লক্ষ টাকা লাভের জন্য তোমাকে এখানে কিন্তু 50,000 টাকার যে লাভ ছিল ব্যাংকে জমা, সেই সুযোগটা কিন্তু তোমাকে ছেড়ে দিতে হয়েছে। এটাকে আমরা বলছি যে সুযোগ ব্যয়, তাই না? তার মানে একটা অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি যে অর্থের সময় মূল্যের ক্ষেত্রে সুযোগ ব্যয়, যে কোন জায়গায় ইনভেস্ট করলে আমার রিটার্নটা অনেক বেশি পরিমাণে আসবে সেই বিষয়টি এখানে বিবেচনা করা হচ্ছে। 2 নম্বর যে বিষয়টি হচ্ছে যে প্রকল্প মূল্যায়ন ও নির্বাচন। তোমরা জানো যে বর্তমানে বিভিন্ন ধরনের প্রজেক্ট বা প্রকল্প রয়েছে, ইভেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও বিভিন্ন ধরনের প্রকল্প তারা গ্রহণ করে। এই প্রকল্প গ্রহণের ক্ষেত্রে তারা সম্ভাব্য যে নিট প্রেজেন্ট ভ্যালু এর সাথে বাদ দিয়ে যে প্রেজেন্ট ভ্যালুটা আসবে ভবিষ্যতে, সেটার সাথে বর্তমান যে প্রেজেন্ট ভ্যালু সেটার একটা তুলনা করা হয়। কিছু টাকা যদি এক জায়গায় ইনভেস্ট করা হয়, একটা প্রকল্পে বিনিয়োগ করা হয়, ভবিষ্যতে ওইটা থেকে যে পরিমাণ টাকা আসবে বা ওই সময়ের যে প্রেজেন্ট ভ্যালু হবে, ওই দুইটা প্রেজেন্ট ভ্যালুকে যদি তুলনা করা হয়, তুলনা করার পরে যেটা বেশি হবে সেই অনুযায়ী যদি সেটা পজিটিভ হয় তাহলে সে ইনভেস্ট করবে, আর যদি নেগেটিভ হয় তাহলে সে ইনভেস্ট করবে না। তাহলে এখানে বিভিন্ন প্রকল্প মূল্যায়ন বা নির্বাচনের ক্ষেত্রেও অর্থের সময় মূল্যের ধারণাটি অত্যন্ত গুরুত্ব বিবেচিত হয়। 3 নম্বর হচ্ছে ঋণ গ্রহণ সিদ্ধান্ত। কেউ যদি কোনো একটি ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে তাহলে সেই ঋণের টাকা তাকে কতটা কিস্তিতে পরিশোধ করতে হবে। যদি এখানে দেখা যায় যে 1 লক্ষ টাকা সে ঋণ গ্রহণ করলো, 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করার পরে তাকে বলা হলো যে এটা 10টা কিস্তিতে তাকে প্রদান করার জন্য, 10টা কিস্তিতে প্রদান করার জন্য, তাহলে 1 লক্ষ টাকা 10টা কিস্তি, প্রতি কিস্তি হবে 15,000 করে, তাহলে সে অতিরিক্ত দিবে 50,000 টাকা। তাহলে টোটাল 1.5 লক্ষ টাকা তাকে প্রদান করতে হবে। এই জায়গায় কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারবে যে এখন সে এই লোনটা বা ঋণটা নিবে কিনা। তাহলে এই যে কিস্তির পরিমাণ বা কতটা কিস্তিতে সে তার টাকা পরিশোধ করতে পারবে, সে যেই টাকা ঋণ গ্রহণ করেছে সেই টাকার বিপরীতে অতিরিক্ত কত টাকা দিচ্ছে, সেই সিদ্ধান্তগুলো কিন্তু নেওয়া সম্ভব হয় অর্থের সময় মূল্যের ধারণা থেকে। 4 নম্বর যে গুরুত্বটি রয়েছে সেটি হচ্ছে প্রবৃদ্ধির হার। প্রবৃদ্ধির হার হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের
আয় আয় কিভাবে বৃদ্ধি পায়, বিক্রয় কিভাবে বৃদ্ধি পায়, বিক্রয়ের হার, আয়ের হার, সুদের হার ইত্যাদি যাবতীয় যে প্রবৃদ্ধিগুলো রয়েছে সেই প্রবৃদ্ধির হার নির্ণয়ের ক্ষেত্রে অর্থের সময় মূল্যের ধারণাটি অত্যন্ত গুরুত্ব বহন করে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব অর্থের সময় মূল্য নির্ণয়ের বিবেচ্য বিষয়সমূহ। অর্থের সময় মূল্য নির্ণয়ের বিবেচ্য বিষয়সমূহ, যে কি কি বিষয় দিয়ে অর্থের সময় মূল্য বিবেচনা করা, অর্থাৎ অর্থের সময় মূল্য নির্ণয়ের বিবেচ্য বিষয়সমূহ। অর্থের সময় মূল্য নির্ণয়ের বিবেচ্য বিষয়। অর্থের সময় মূল্য নির্ণয়ের বিবেচ্য বিষয়সমূহ, কি কি বিষয় বিবেচনা করে অর্থের সময় মূল্যগুলো নির্ধারণ করা হয়। 1 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য। বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের সময় মূল্য বা ভবিষ্যৎ মূল্য, অর্থের সময় মূল্য বা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে এই বর্তমান যে মূল্য বা প্রেজেন্ট ভ্যালু সেটা ব্যবহার করা হয়। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য ব্যবহার করা হয়। যেমন একটা উদাহরণ দেখো তোমরা সবাই, যে বার্ষিক 5% সুদে, বার্ষিক 5% বা 5% সুদে মিস্টার রহমান জনতা ব্যাংকে 5,000 টাকা জমা রাখেন। জনতা ব্যাংকে 5,000 টাকা জমা রাখেন। তাহলে প্রশ্নটি হচ্ছে যে বার্ষিক 5% সুদে মিস্টার রহমান জনতা ব্যাংকে 5,000 টাকা জমা রাখেন। 3 বছর পর তিনি কত টাকা পাবেন? 3 বছর পর তিনি কত টাকা পাবেন? কত টাকা পাবেন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করে দেখো যে এই প্রশ্নটির ক্ষেত্রে যে বার্ষিক 5% সুদে মিস্টার রহমান জনতা ব্যাংকে 5,000 টাকা জমা রাখেন, 3 বছর পর তিনি কত টাকা পাবেন। তাহলে তার প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য হচ্ছে, প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য হচ্ছে 5,000 টাকা। তাহলে এই 5,000 টাকা 3 বছর পরে সুদে আসলে অ্যাকচুয়ালি কত টাকা হবে সেটি হচ্ছে এই প্রশ্নের মূল বিষয়। তাহলে ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই এন। এইখানে আই মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, আই মানে ইন্টারেস্ট রেট, আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার বা সময়। তাহলে এখানে খেয়াল করে দেখো, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 5,000 টাকা, 1 হচ্ছে 1, আর এখানে আই হচ্ছে যেহেতু 5%, তাহলে আমরা এটাকে মানে 5%, এটাকে আমরা বলতে পারি 100/5, যেটাকে ভাগ করলে 0.05 হয়। তাহলে 0.05, আর নাম্বার অফ ইয়ার হচ্ছে 3 বছর। তাহলে 5,000 টাকা 1.05 ইন্টু 3, এটাকে ক্যালকুলেশন করলে যে টাকাটি আসে 5,778 টাকা, 5,778.313 টাকা। তাহলে এখানে খেয়াল করে দেখো যে বার্ষিক 5% সুদে মিস্টার রহমান জনতা ব্যাংকে 5,000 টাকা জমা রাখছে, 3 বছর পরে তার কত টাকা হবে? 5,000 টাকা হচ্ছে তার প্রেজেন্ট ভ্যালু। তাহলে ফিউচার ভ্যালু 3 বছর পরে এই যে 5% ইন্টারেস্ট রেটে তার সুদে আসলে 3 বছর পরে কি হবে, যেটাকে আমরা বলছি ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য। যে সূত্রটি ইউজ করা হচ্ছে সেটি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই হোল কিউব।
অর্থাৎ 3 বছর হচ্ছে এন। তাহলে এখানে ক্যালকুলেশন করে যেটি আসলো 5,778, তাহলে অতিরিক্ত টাকা হচ্ছে তার 788 টাকা, 788 টাকা। তাহলে 5,000 টাকার বর্তমান ভ্যালু, ভবিষ্যৎ ভ্যালু হচ্ছে 3 বছর পরে 5,788.13 টাকা। তাহলে 1 নম্বর যে বিষয়টা ছিল সেটি হচ্ছে যে বর্তমান মূল্য। 2 নম্বর বিষয়টি হচ্ছে বিবেচ্য বিষয়ের, সেটি হচ্ছে ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য 2 নম্বর যে বিবেচ্য বিষয় সেটি হচ্ছে ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু। অর্থের সময় মূল্য বা বর্তমান মূল্য জানার জন্য ভবিষ্যৎ মূল্য ব্যবহার করা হয়। অর্থের সময় মূল্য বা বর্তমান মূল্য জানার জন্য এই ভবিষ্যৎ মূল্য ব্যবহার করা হয়। তাহলে এখানে একটি প্রশ্ন এভাবে করা যায় যে জনাব নাজমুল 10% সুদে 5 বছর পর 20,000 টাকা পাবেন। তাহলে এখানে তোমরা খেয়াল করে দেখো যে কোশ্চেনটি করা হয়েছে যে জনাব নাজমুল 10% সুদে 5 বছর পর 20,000 টাকা পাবে। তাহলে তার ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু হচ্ছে 20,000 টাকা। তাহলে তার প্রেজেন্ট ভ্যালু, তার বর্তমান টাকা কত? তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে তার বর্তমান টাকা কত, এই হচ্ছে প্রশ্ন। তাহলে এই বর্তমান মূল্যটা পাওয়ার জন্য যে সূত্রটি ইউজ করা হবে যে প্রেজেন্ট ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু বাই 1 প্লাস আই হোল এন। তাহলে এখানে দেখো যে ফিউচার ভ্যালু হচ্ছে 20,000 টাকা, এর নিচে থাকবে হচ্ছে 1 যোগ, যেহেতু 10% মানে হচ্ছে 0.10, আর 5 বছর পর যেহেতু এন সেটা হচ্ছে 5 বছর। তাহলে ক্যালকুলেশন করলে এখানে হবে 20,000, নিচে হবে 1.105, টোটাল সমান হবে 12,418.43 টাকা। তাহলে জনাব নাজমুল 10% সুদে 5 বছর পর টাকা পাবেন 20,000 টাকা। তাহলে তার বর্তমান কত টাকা তার রয়েছে বা তার বর্তমান টাকা কত? এই বর্তমান ভ্যালুটা বা বর্তমান মূল্যটা পাওয়ার জন্য ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য কিন্তু ব্যবহার করা হচ্ছে। তাহলে ফিউচার ভ্যালু ব্যবহার করে যে সূত্রটি হবে যে প্রেজেন্ট ভ্যালু পাওয়ার জন্য পিবি, প্রেজেন্ট ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু বাই 1 প্লাস আই হোল এন। এই হচ্ছে ভবিষ্যৎ মূল্য ব্যবহার করে অর্থের সময় মূল্য বা বর্তমান মূল্য বের করার একটি সিস্টেম। তাছাড়া দেখো যে বিবেচ্য বিষয়ের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুদের হার। তোমরা ইতিমধ্যে লক্ষ্য করেছো যে অর্থের বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে সুদের হার ব্যবহার করা হচ্ছে। সুদের হার 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সুদের হার। তাহলে অর্থের বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য যে বিবেচ্য বিষয় সেটি হচ্ছে সুদের হার। 4 নম্বর হচ্ছে মেয়াদকাল। কত সময়ের পরে মেয়াদকাল বা এন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই মেয়াদকাল বা বছরের সংখ্যা দিয়ে অর্থের সময় মূল্য, বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা যায়। বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা। তোমরা জানো যে চক্রবৃদ্ধি হারে মুনাফার হার ধরা হয়, অর্থাৎ অর্ধবার্ষিকী বা 6 মাস পর 3 মাস পর অথবা চক্রবৃদ্ধি হারে যে ইন্টারেস্ট রেট সেটি ধরা হয়। সেই ক্ষেত্রেও এই বার্ষিক চক্রবৃদ্ধির হার অর্থের বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য বা সময় মূল্য নির্ধারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য হিসেবে গণ্য হয়। আর 6 নম্বর যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে কিস্তির পরিমাণ। তোমরা জানো যে ব্যাংক থেকে লোন নেওয়ার সময় সেই লোন বা ঋণ পরিশোধ করতে হয়
কিস্তির মাধ্যমে, কিস্তির মাধ্যমে। তাহলে কিস্তি অর্থের সময় মূল্য বা বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের সর্বশেষ যে টপিক সেটি হচ্ছে সময় রেখা। সময় রেখা এর মাধ্যমে আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। যে সময় রেখা, যে রেখার সাহায্যে সময় রেখা, যে রেখার সাহায্যে সময়ের সাথে সাথে অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ যে রেখার সাহায্যে সময়ের সাথে সাথে অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের তথ্য উপস্থাপন করা যায়। অর্থাৎ যেই রেখাটার সাহায্যে সময়ের সাথে সাথে অর্থের বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্যের তথ্য উপস্থাপন করা যায় যে রেখার সাহায্যে, সেই রেখাটিকে বলা হয় সময় রেখা। তাই সময় রেখার দুইটা প্রান্তবিন্দু থাকে। এর প্রথম বিন্দুতে থাকে বর্তমান মূল্য এবং শেষ বিন্দুতে থাকে ফিউচার ভ্যালু। তাহলে এখানে আমরা খেয়াল করে দেখো যে এটি হচ্ছে বছর 1 2 3 4 5 6, 2 3 4 5 6, 6 বছর। তাহলে এই যে 0 বছর, এই 0 বছর মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আর 6 বছর পরে যে মূল্যটা পাওয়া যাবে সেটা হবে ফিউচার ভ্যালু। তাহলে 6 বছর পরে যেটি পাওয়া যাবে ফিউচার ভ্যালু। তাহলে প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা ফিউচার ভ্যালুতে যেতে পারি সময় রেখার সাহায্যে, আবার ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালুতে আসতে পারি। অর্থাৎ ফিউচার, যেটা কিছুক্ষণ আগে উদাহরণের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি যে ফিউচার ভ্যালু থাকলে কিভাবে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হয়, বা প্রেজেন্ট ভ্যালু থাকলে কিভাবে ফিউচার ভ্যালুতে রূপান্তর করতে হয়। তাহলে এই রেখার সাহায্যে, যেই রেখার সাহায্যে অর্থের সময়ের বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্যের তথ্য উপস্থাপন করা হয়, সেই রেখাটিকে বলা হয় অর্থের সময় রেখা। অর্থাৎ এই রেখার মাধ্যমে অর্থের বর্তমান মূল্য যেমন নির্ধারণ করা যায়, একই রকমভাবে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা সম্ভব হয়। তার দুইটা প্রান্ত থাকে এই সময় রেখার। একটা হচ্ছে প্রান্ত বিন্দু যেটা স্টার্টিং, এখানে হচ্ছে 0 যেটি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আর 0 বছর বা 1 বছর। এটাকে আরেকটু চিন্তা করা যায় যে 0 অর্থাৎ আজকের দিনটি, অথবা 0 বছর আজকের দিনটি, যেটাকে আমরা বলছি যে প্রেজেন্ট ভ্যালু, আর সর্বশেষটি হচ্ছে ফিউচার ভ্যালু। তাহলে যেই রেখার সাহায্যে অর্থের বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্যের যে তথ্য উপস্থাপন করা যায়, সেই রেখাটিকে সময় রেখা বলা হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের এই আলোচনার মাধ্যমে অত্যন্ত চমকপ্রদ গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা তোমাদের ভবিষ্যতেও বাস্তব জীবনে তোমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা পারিবারিক জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে অর্থের বর্তমান মূল্যটি যেটি তোমার হাতে রয়েছে, সেটি কোন জায়গায় ইনভেস্ট করলে তোমার অনেক বেশি রিটার্ন আসবে, তার প্রেজেন্ট ভ্যালু কত, ফিউচার ভ্যালু কত, কোন জায়গায় ইনভেস্ট করলে তোমার রিটার্ন অনেক বেশি আসবে, সেই বিষয়টি সম্বন্ধে তোমাদের একটি আইডিয়া তৈরি হয়েছে। আমি আশা করি যে তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এবং সেই বিষয়ের আলোকে যে লেকচারটি শুনেছ সেটি বাসায় অধ্যয়ন করবে। তাহলে বিষয়টি সম্বন্ধে আরও ক্লিয়ার একটি আইডিয়া তোমাদের সৃষ্টি হবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।